প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই বাসার মধ্যে খুবই ভালো আছো। কেমন তো? আজকে আমি তোমাদের বিজ্ঞানের শিক্ষক সুজন কান্তি দত্ত। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের হৃদযন্ত্রের যৌতুকতা। এই হৃদযন্ত্রের যৌতুকতা আলোচনা করতে গিয়ে আমাকে সর্বপ্রথম বিশেষভাবে আলোচনা করতে হয় রক্ত নিয়ে, কারণ আমাদের এই পুরো চ্যাপ্টারটা রক্ত বিষয়। তাহলে এই রক্ত জানতে গেলে আমাকে যে বিষয়টি বেশি আলোচনা করতে হবে, সে সর্বপ্রথমে বলবো আমি রক্ত জিনিসটা কি আসলে, সেই জিনিসটি একটু বোঝার চেষ্টা করো। প্রাণী দেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। তাহলে আমি কয়টা কথা বললাম? যে রক্ত হচ্ছে এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং কিছুটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। এই হচ্ছে রক্ত, কেমন, বা রক্তের সংজ্ঞা। তো আমরা সাধারণত জানি একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটা মানুষের দেহে মোট ওজনের প্রায় 8%। তো এখন আমরা জানব রক্তের উপাদান এবং এর কাজগুলো। রক্তের প্রধান উপাদানগুলো হলো রক্তরস। এই যে দেখো, এই রক্তরস দেখতে পাচ্ছ, এই রক্তরস কেমন, বা প্লাজমা, এবং রক্তকণিকা। এই যে দেখো রক্তকণিকা, এই যেগুলা নীলচে কালারের যেগুলা, আর রক্তরস হচ্ছে হলুদ কালারের গুলা, কেমন। তাহলে আমি আবার বলছি, রক্তের প্রধান উপাদানগুলো হলো রক্তরস এবং রক্তকণিকা। আচ্ছা, এই সমগ্র রক্তের 55% থাকে সাধারণত রক্তরস। এই যে হলুদগুলা, কেমন, পুরো রক্তের মধ্যে এই 55% কি থাকে? রক্তরস। তাহলে বাকি থাকে আর কত? 100%-এর মধ্যে 45%। এই 45% রক্তকণিকা পুরো রক্তরসের মধ্যে কি থাকে? ছড়িয়ে ছিটিয়ে থাকে। বোঝা গেছে কোন? তাহলে এটি হলুদ বর্ণের দিকে, এই যে হলুদ বর্ণের রক্তরসগুলো। তো রক্তকণিকাগুলো এই রক্তরসে বাসমান থাকে, এই কণিকাগুলো বাসমান থাকে। আমি আরও একবার আলোচনা করছি তোমাদের সুবিধার্থে। রক্তের প্রধান উপাদানকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। তাহলে কি কি? একটা হচ্ছে রক্তরস, আর একটা হচ্ছে রক্তকণিকা। 2টা ভাগে ভাগ করা হয়েছে। এই সমগ্র রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ হচ্ছে 55%। এই রক্তরসের পরিমাণ হচ্ছে 55%। আর বাকি 45% হচ্ছে যে রক্তকণিকা, যেটা পুরো রক্তরসের মধ্যে আলাদা করে হলুদ বর্ণ আকারে দেখানো হয়েছে। এই হলুদ বর্ণ আকারে দেখানো হয়েছে, ঠিক আছে। এই রক্তকণিকাগুলো রক্তের মধ্যে বাসমান অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে চিত্রের মাধ্যমে সেই স্পষ্ট বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব রক্তরসের গঠন, কি কি নিয়ে রক্তরস গঠিত হয় বা প্লাজমা গঠিত হয়, সেটা দেখব। এরপরে আমরা চলে যাব রক্তরসের কাজটা কি, আসলে কি কাজ। তাহলে দেখো, রক্তের তরল অংশকে প্লাজমা বলা হচ্ছে। যে তরলায়িত যে অংশ, এটাকে বলা হচ্ছে প্লাজমা বা রক্তরস। এই রক্তরসের প্রায় 90% থাকে সাধারণত পানি। এই রক্তরসের 90% থাকবে পানি, বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ। তো অজৈব পদার্থগুলোর মধ্যে কি কি আছে? আছে খনিজ পদার্থের আয়রন, যেমনটি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, কেমন। এরপরে আছে আবার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন জাতীয় বিভিন্ন গ্যাসীয় পদার্থ। আর জৈব পদার্থের মধ্যে আছে খাদ্য সার, রেশন পদার্থ, প্রোটিন,
প্রতিরক্ষামূলক দ্রব্য, তার যেমন মনে করো আমি যদি প্রতিরক্ষামূলক দ্রব্য বলতে এখানে অ্যান্টিটক্সিন অ্যাগ্লুটিনিন বোঝানো হচ্ছে। আর যেগুলো খাদ্যসার বলেছিলাম সেই খাদ্যসারের মধ্যে কী কী আছে? গ্লুকোজ আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, স্নেহ পদার্থ আছে, ভিটামিন আছে। কেমন? আচ্ছা, এরপর রেচন পদার্থের মধ্যে কী কী আছে? ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, অ্যামোনিয়া আছে, ক্রিয়েটিনিন আছে। আর প্রোটিনের মধ্যে কী আছে? ফাইব্রোনিজেন আছে, গ্লোবিউলিন আছে, অ্যালবুমিন আছে, প্রোথ্রম্বিন আছে। এরপরে দেখা যাচ্ছে এগুলো অন্তঃকোষীয় গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন হিসেবেও কাজ করে থাকে। আবার কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের জৈব যৌগ রয়েছে, বিভিন্ন ধরনের যৌগ রয়েছে। আচ্ছা, এই তো হচ্ছে যে রক্তরস কয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং কোন কোন পদার্থ কীভাবে কাজ করে থাকে, কী কী পদার্থ নিয়ে গঠিত হয় সেগুলো। এরপরে আমরা চলে যাব এই রক্তরসের কাজটা কী, কী কাজ করে সাধারণত এই রক্তরসটা কী কাজ করে আমরা একটু দেখব, একটু জানব। রক্তকণিকা সহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করে। তাহলে আমি কি বলেছি তোমাদের যে রক্তকণিকা সহ রক্তরসে দ্রবীভূত, এখানে যে খাদ্যসারগুলো আছে, আমি খাদ্যসার কি বলেছিলাম? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন, এগুলো দেহের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, পরিবহন করবে। এরপরে যে কাজটি করে টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করবে এবং সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করবে। তো রেচন পদার্থ কোনগুলো বলেছিলাম? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো কি করবে? আমাদের বৃক্কে পর্যন্ত নিয়ে যাবে। এরপর 3 নম্বর যে কাজটি করে থাকে শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করবে। 4 নম্বর যে কাজটি করে থাকে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে, অর্থাৎ রক্তটা জমাট বাঁধতে হলে যে উপাদানগুলো দরকার সেগুলো পরিবহন করে থাকে। আর 5 নম্বর যে কাজটি করে হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন দেহের বিভিন্ন অংশে সাধারণত এগুলো বহন করে থাকে। আর 6 নম্বর যে কাজটি করে সেটা রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে থাকে, অর্থাৎ এখানে যে অ্যাসিডিটি বা অ্যাসিড বা বেস এটার যে একটা ভারসাম্য সেটাও বজায় রাখবে। কেমন? এই বিষয়টা বলতে গিয়ে আমরা একটা ছোট প্রশ্ন সবসময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সিরাম কি? সিরাম জিনিসটা কি? রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায়। তাহলে কি কি বললাম? আমি কয়েকটা কথা বললাম যে রক্ত থেকে যখন রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় যে প্রোটিনগুলো আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটা অবশিষ্ট থেকে যায় তাকেই বলা হচ্ছে সিরাম। বা এটাকে অন্যভাবেও আমরা বলতে পারি যে রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে বলা হচ্ছে সিরাম। কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাব রক্তকণিকায়। কেমন? রক্তকণিকায় চলে যাব। আচ্ছা, এই যে রক্তকণিকা, তাহলে সর্বপ্রথম আমাকে জানতে হবে রক্তকণিকা জিনিসটা কি আসলে। রক্তরসে শুরুতেই বলেছিলাম যে রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলা হচ্ছে। তাহলে কি বলেছি? রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলা হচ্ছে। এই রক্তকণিকাকে প্রধানত 3টা ভাগে ভাগ করা হয়েছে। 3টা ভাগ কি? একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা এরিথ্রোসাইট বলে থাকি। আরেকটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা লিউকোসাইট বলি। আর 3 নম্বর যেটা অনুচক্রিকা, যেটাকে আমরা থ্রম্বোসাইট বলি। কেমন? তাহলে শুরুতে যেটা ছিল প্রথমে লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, আমি এটি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেব। তো লোহিত রক্তকণিকা কি? দেখো, মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি অবতল, এই যে এরকম। কেমন? দ্বি অবতল এবং চাকতি আকৃতির। এই যে দেখো, এই চাকতি আকৃতির। এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এই যে দেখো লাল রঞ্জক পদার্থ, লাল রঞ্জক পদার্থ থাকার কারণে এগুলো দেখতে সাধারণত লাল বর্ণের মনে হয়।
এই জন্য এদেরকে রেড ব্লাড সেল বা আরবিসি বলা হচ্ছে। অন্যভাবে যদি আমরা বলি, লোহিত কণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ, অর্থাৎ এখানে হিমোগ্লোবিন ভর্তি এই চ্যাপ্টা আকৃতির ব্যাগ, এগুলো দেখতে অনেকটা ব্যাগের মতো। এখানে হিমোগ্লোবিন সমৃদ্ধ রক্ত এখানে যুক্ত আছে। এই কারণে লোহিত কণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে, যার ফলে এই কণাগুলো বেশি বেশি কি করে অক্সিজেন পরিবহন করে থাকে। লোহিত কণিকাগুলোর বিভাজন হয় না, সাধারণত এগুলো বিভক্ত হয় না। এই কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে। এগুলো সব সময় কন্টিনিউয়াস প্রসেসে এগুলো কি হয়, অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসেই চলে আসে। এই কণিকাগুলো যখনই উৎপন্ন হবে তখন এগুলো আস্তে আস্তে রক্তরসের মধ্যে ছড়িয়ে পড়বে। মানুষের লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে 4 মাস বা 120 দিন। এই লোহিত কণিকাগুলো আয়ুষ্কাল হচ্ছে কত? 4 মাস অথবা 120 দিন। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। তাহলে কি বলেছি আমি বলেছি এই স্তন্যপায়ী প্রাণী যারা আছে, যেগুলো আছে, ওগুলোর লোহিত কণিকাগুলো যখন উৎপন্ন হয় তখন রক্তরসে আসার আগে এগুলো থেকে নিউক্লিয়াস চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, নিউক্লিয়াসবিহীন হয়ে যায় এগুলো। এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না, অর্থাৎ এদের লোহিত কণিকাগুলোতে নিউক্লিয়াস থেকে যায়। এই লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকাগুলো রক্তরসে সরবরাহ হয়। এবার আমরা জানব যে কোন কোন বয়সের মানুষের দেহে কি কি পরিমাণ লোহিত কণিকা থাকে। সাধারণত যেমন এখানে বিভিন্ন বয়সী মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত কণিকার সংখ্যা পরিমাণ বলে দেওয়া হয়েছে। সেগুলো কি কি? যে ভ্রূণ দেহে 80 থেকে 90 লক্ষ, আর শিশু দেহে 60 থেকে 70 লক্ষ, পূর্ণবয়স্ক মানুষের দেহে বা পুরুষের দেহে 4.5 থেকে 5.5 লক্ষ, আর পূর্ণবয়স্ক নারী দেহে 4 থেকে 5 লক্ষ লোহিত কণিকা থাকে সাধারণত। এই তো জানলাম আমরা লোহিত কণিকার গঠন কেমন, আয়ুষ্কাল, তারপরে কি কি পরিমাণ লোহিত কণিকা কোন কোন বয়সের মানুষের ক্ষেত্রে কি পরিমাণ থাকে। এবার আমরা জানব এই লোহিত কণিকার কাজ। লোহিত কণিকার কয়েকটা প্রধান কাজ আছে। 1 নাম্বার হচ্ছে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করবে, অর্থাৎ এই লোহিত কণিকার কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। 2 নম্বর কাজ হচ্ছে নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করবে। তাহলে দ্বিতীয় কাজ কি? যে নিষ্কাশন হওয়ার জন্য, বের হয়ে যাওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুস পর্যন্ত নিয়ে যাবে, যে কার্বন ডাইঅক্সাইডগুলো আমরা নিঃসরণ করি, বের করে দিই। আর তৃতীয় কাজ যেটা, হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লকারের সমতা বজায় রাখার জন্য বাপার হিসাবে কাজ করবে। এই হচ্ছে 3টা বিশেষ কাজ। ঠিক আছে, এবার আমরা চলে যাব শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। তাহলে এই প্রথমে আমাদেরকে শ্বেত রক্তকণিকার আকার বা কীভাবে গঠিত, আয়ুষ্কাল, এই বিষয়গুলো একটু জানবো আমরা। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, এগুলো হিমোগ্লোবিন বিহীন। আগে যেরকম লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন ছিল, কিন্তু এখানে কি নেই? হিমোগ্লোবিন নেই। এই যে দেখতেই পাচ্ছ তোমরা সাদা আকৃতির, কেমন, এগুলোর হিমোগ্লোবিন নেই, যার ফলে এগুলো সাদা আকৃতি। এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ, এগুলো নিউক্লিয়াসযুক্ত কোষ। শ্বেতকণিকার গড়ায়ু, এর আগে আমরা পড়েছিলাম যে লোহিত রক্তকণিকার গড়ায়ু ছিল 4 মাস বা 120 দিন, কিন্তু শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা, ইংরেজিতে যেটাকে
হোয়াইট ব্লাড সেল বা WBC বলা হচ্ছে। শ্বেতকণিকার সংখ্যা RBC এর তুলনায় অনেক কম। এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে, যে দেখো অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করেছে। কেমন? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে থাকে। এই যে প্রক্রিয়াটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। এভাবে এরা জীবাণুকে ধ্বংস করে থাকে। শ্বেতকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে এরা সাধারণত। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায়। যখন কোনো একটা জীবাণু আক্রমণ করবে বা জীবাণু দ্বারা আক্রান্ত হবে তখনই শ্বেতকণিকার সংখ্যা ধীরে ধীরে বেড়ে যায়। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে এবং অসুস্থ মানুষের দেহে সাধারণত এগুলো বেড়ে যায়। আর শ্বেত রক্তকণিকায় সাধারণত DNA থাকে। এবার আমরা জানব প্রকারভেদ। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। গঠনগতভাবে এই সাইটোপ্লাজমের দানার উপস্থিতি ও অনুপস্থিতি অনুসারে শ্বেতকণিকাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন, এই যেগুলো অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন, আর গ্রানুলোসাইট বা দানাযুক্ত, এই যে নিচেরগুলো। কেমন? তাহলে আমরা অ্যাগ্রানুলোসাইট বিষয়টা জানব, অর্থাৎ যেগুলো দানাবিহীন শ্বেত রক্তকণিকা সেগুলো একটু সেই বিষয়ে আমরা জানব। কেমন? এই ধরনের শ্বেত রক্তকণিকাগুলোর সাইটোপ্লাজম দানাহীন এবং স্বচ্ছ, অর্থাৎ এখানে সাইটোপ্লাজমে কোনো দানা থাকবে না, স্বচ্ছ থাকবে। অ্যাগ্রানুলোসাইট শ্বেতকণিকা 2 ধরনের, একটা হচ্ছে এই লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। এই যে দেখো লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। দেহের লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয়। লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা, এই যেগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণা। মনোসাইট ছোট ডিম্বাকার এবং বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা, এই যেগুলো দেখতে অনেক বড় কণাগুলো। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। এই যে এটা কেমন? রোগ জীবাণুকে কী করবে? ধ্বংস করবে এভাবে, এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যেভাবে করছে সেভাবে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে, এই যেভাবে দেখো, এই যে দেখেছো, এভাবে রোগ জীবাণুকে ধ্বংস করে থাকে সাধারণত। এরপর হচ্ছে গ্রানুলোসাইট, এই যে নিচে দেখতে পাচ্ছ গ্রানুলোসাইট, এই যে গ্রানুলোসাইট। এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেতকণিকাগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে 3 ধরনের হয়। একটা হচ্ছে নিউট্রোফিল, আরেকটা হচ্ছে ইওসিনোফিল, আরেকটা হচ্ছে বেসোফিল। কি বলেছি? 3 ধরনের, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল, এই 3 ধরনের। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে থাকে। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়। এ পর্যায়ে আমরা চলে যাব অণুচক্রিকা বা থ্রম্বোসাইটে। ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলা হচ্ছে। এগুলো গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে। যে দেখো বিভিন্ন সাইজের, গোলাকার, ডিম্বাকার এবং রড আকারের হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ সংজ্ঞাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু থাকে, কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অণুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ। অণুচক্রিকাগুলোর গড়ায়ু 5 থেকে 10 দিন। এর আগে যেরকম আমরা লোহিত কণিকা, শ্বেত রক্তকণিকা গড়ায়ু জেনেছি, এখানেও অণুচক্রিকার গড়ায়ু হচ্ছে কত? 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেড়ে যায়।
অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা রক্ত জমাট বাঁধানোতে সাহায্য করা। এগুলি কি করে থাকে? রক্ত তঞ্চনে অংশগ্রহণ করে বা রক্ত বাঁধাতে জমাট বাঁধাতে সাহায্য করে। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ নিঃসৃত তৈরি হয়। এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তীকালে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন নামক জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতোর মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। তবে রক্ত তঞ্চন প্রক্রিয়াটি আরও জটিল। এই প্রক্রিয়ার জন্য আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে। এ হচ্ছে অনুচক্রিকার বা থ্রম্বোসাইটের গঠন এবং কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও। সবার মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাসে এখানেই সমাপ্ত করছি।